ছাত্রছাত্রীরা, আমি দুর্গাপ্রসাদ পাল, মালদার গাজলের দহিল হাই স্কুলের প্রধান শিক্ষক। আজকে তোমাদের আমি পড়াবো ফিজিক্যাল সায়েন্সের গ্লোবাল ওয়ার্মিং এবং গ্রিন হাউস এফেক্ট। আজকের বিষয় হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট, এই গ্রিন হাউস এফেক্টের ফলেই যে ঘটনাটা ঘটে সেটা হলো গ্লোবাল ওয়ার্মিং। মানে পৃথিবী ক্রমাগত ধীরে ধীরে উষ্ণ হয়, এটাই হলো গ্লোবাল ওয়ার্মিং। তো তোমরা তো জানোই যে শীতের দেশে বা আমাদের দেশে শীতের সময়ে বিভিন্ন ফল ফুল সবজি চাষ হয়ে থাকে। কিসের মধ্যে চাষ হয়ে থাকে? সেটা এক ধরনের প্লাস্টিকের ঘর বা কাচের তৈরি ঘরের মধ্যে। কেন প্লাস্টিকের ঘরে বা কাচের তৈরি ঘরের মধ্যে হয়? কারণ সেই ঘরের মধ্যে যদি শীতকালে আমরা করি, অল্প যদি সূর্যের আলো থাকে, সেই আলো সেই কাচের ঘরে বা প্লাস্টিকের শেডের মধ্যে ঢোকার পর সেই আলো প্রতিফলিত হয়ে আর ফিরে যেতে পারে না, ওই কাচের ঘরেই ক্রমাগত প্রতিফলিত হতে থাকে এবং হতে হতে ওই যে কাচের ঘরের ভিতর যে বায়ু তাকে উষ্ণ করে তোলে। এই উষ্ণ পরিবেশে তখন গাছটা ভালো পরিমাণে ফুল ফল সবজি দিতে পারে। এটা হলো গ্রিন হাউস ঘরের কার্যনীতি। তো আমরা এবার জানবো এই যে গ্রিন হাউস এফেক্ট পৃথিবীর বায়ুমণ্ডলে কিভাবে হয় এবং কারা এই গ্রিন হাউস এফেক্টটি ঘটাবার জন্য দায়ী। তো আমরা ধরো পৃথিবী এটি পৃথিবীর মধ্যে আমাদের প্রথম হচ্ছে 15 কিলোমিটারের মধ্যে বায়ুমণ্ডল, ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারের মধ্যেই বিভিন্ন গ্যাসীয় পদার্থ এখানে জমতে থাকে, দূষিত গ্যাসীয় পদার্থ। এই দূষিত গ্যাসীয় পদার্থগুলো আমরা কি কি দু একটা নাম আমরা জানি। সেগুলো হচ্ছে 1 নম্বর CO2। বায়ুমণ্ডলে যখন অত্যধিক পরিমাণে CO2 জমবে তখন এই বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বাড়বে। সাধারণত আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের স্বাভাবিক পরিমাণ কত? 0.03। এটা বাড়তে বাড়তে বিভিন্ন কারণে, আমাদের মানুষের সৃষ্ট কারণ, বিভিন্ন কলকারখানার জনিত কারণ বা বিভিন্ন গাড়ি যানবাহন জনিত কারণে পৃথিবীর উষ্ণতা এই গ্যাসগুলো ক্রমাগত বায়ুমণ্ডলে মিশ্রিত হচ্ছে। তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস। 2 নম্বর কি? মিথেন গ্যাস। বিভিন্ন জৈব পদার্থ পচনের ফলে এটা কার্বন ডাইঅক্সাইড, এটা মিথেন, এটা হলো কার্বন ডাইঅক্সাইড। মিথেন, কার্বন ডাইঅক্সাইড। এরপরে কি? এরপরে হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। আমরা তো আগের ক্লাসেই পড়েছি ক্লোরোফ্লুরোকার্বন, এটার না পুরো নাম ক্লোরোফ্লুরোকার্বন। আর 4 নম্বর যেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, N2O। এই 4টা গ্যাস স্বাভাবিকভাবে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বাদ দিয়ে বায়ুমণ্ডলে থাকে না বললেই চলে। পরিবেশ দূষণজনিত কারণে এরা বায়ুমণ্ডলে ক্রমাগত বাড়তে থাকে। এই গ্যাসগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে জমে যাচ্ছে। এবার দেখো কি ঘটনা ঘটছে। স্বাভাবিক নিয়মে কি হয়? স্বাভাবিক নিয়মে সূর্য থেকে আলো পৃথিবীর বায়ুমণ্ডলে আসে। এইখানে যে দূষিত গ্যাসগুলো আছে এবং বিভিন্ন স্বাভাবিক গ্যাস যেগুলো নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, এরাও আছে এবং এখানে মেঘও তৈরি হচ্ছে। সূর্যের আলো বায়ুমণ্ডলের গ্যাসগুলো দ্বারা অ্যাবজর্ব হয়ে গেল, কিছুটা অ্যাবজর্ব হয়। 25% গ্যাস বায়ুমণ্ডলের গ্যাস এবং মেঘ দ্বারা অ্যাবজর্ব হয়ে গেল। তার কি হলো? 25% গ্যাস এই মেঘ এবং গ্যাস দ্বারা বিকিরিত হয়ে পৃথিবী পৃষ্ঠে ফিরল। 25% গ্যাস বিকিরণ মানে রিফ্লেকশন। আর কত পড়ে থাকলো? 50% গ্যাস, 50% সানলাইট, যারা ডাইরেক্ট 50% পৃথিবীর ভূত্বকের উপর, আর্থ ক্রাস্টের উপর পড়লো, পৃথিবীকে উপরে পড়লো। তো পৃথিবী সূর্যের আলো থেকে এই সূর্যের আলোর তাপ অ্যাবজর্ব করে পৃথিবীর ত্বক উষ্ণ হলো, বায়ুমণ্ডলও একটু উষ্ণ হলো। এবার কি ঘটলো? আমরা তো জানি সূর্যের আলোর মধ্যে ভিবজিওর আছে, বেনি অসহ কলা।
এর মধ্যে বেগুনি বা নীল এর তরঙ্গ দৈর্ঘ্য ছোট, তরঙ্গ দৈর্ঘ্যগুলো ছোট। আর এই ছোট তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলোর মধ্যে কি এনার্জি খুব বেশি। এই সমস্ত আলো যখন আসছে, ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলো ঢুকছে, পৃথিবী অ্যাবজর্ব করছে, এদের এনার্জি বেশি, পৃথিবী উত্তপ্ত হলো। এবার এই উত্তপ্ত হয়ে যাওয়ার পর এই উষ্ণতা ইনফ্রারেড রেডিয়েশন হিসাবে এটা পৃথিবী পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে গেল। ইনফ্রারেড হিসাবে, ইনফ্রারেড মানে লাল আলো, যে 680 বা 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের যে আলো, তার থেকেও বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলো হিসাবে এবং হিট হিসাবে সে পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত হয়ে চলে যাচ্ছে, আবার কসমসে গিয়ে মিশে যাচ্ছে। কিন্তু এরপরে এখানে কি ঘটনাটা ঘটছে? আমরা তো একটু আগে বললাম এই গ্যাসগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে মিশে আছে। দূষিত গ্যাসগুলো কি কি? কার্বন ডাই অক্সাইড, মিথেন, CFCN2O। এই গ্যাসগুলো কি করলো, যখন এই যে ইনফ্রারেড টেম্পারেচারের যে লাইট এবং যে হিট, তারা এই গ্যাসগুলো, এই কার্বন ডাই অক্সাইড, মিথেন, CFCN2O এরা অ্যাবজর্ব করে নিল। এরা অ্যাবজর্ব করলো, করে নিয়ে কি করলো, এরা আবার সেটা তাপ আকারে পৃথিবী পৃষ্ঠে বিকিরণ করে দিল। আবার এখানে পৃথিবী পৃষ্ঠে বিকিরণ হলো, পৃথিবী পৃষ্ঠ আবার একে অ্যাবজর্ব করলো, আবার এখান থেকে ইনফ্রারেড বেরালো, আবার ফিরে গেল, আবার এর দ্বারা আবার অ্যাবজর্ব হলো, আবার পৃথিবী পৃষ্ঠে ফিরে আসলো। তার মানে কি, এইভাবে একবার সূর্য আলো ঢোকার পর সেই আলো পূর্ণ মাত্রায় বিকৃত হয়ে যেতে পারলো না। এই গ্যাসগুলো যখন জমে গেল, তারা ক্রমাগত এটাকে রিফ্লেক্ট করে ভূপৃষ্ঠে বারে বারে পাঠিয়ে দিচ্ছে। এর ফলে ক্রমান্বয়ে পৃথিবীর উষ্ণতা কিন্তু বাড়তে শুরু করলো। এই ঘটনাটাই যখন অত্যধিক জনসংখ্যা বা অত্যধিক কলকারখানা, অত্যধিক যানবাহন, এইগুলো থেকে যে গ্যাসগুলো নিঃসৃত হলো, সেই গ্যাসগুলোর প্রভাবে এই পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা কিন্তু, যেটা স্বাভাবিক হওয়ার কথা ছিল শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড থাকার কারণে, সেটা কিন্তু ঘটলো না। মিথেন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো, CFC খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো, N2O খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো। কারণ এই গ্যাসগুলো ছিল পলিউশনের জনিত সৃষ্টিজনিত গ্যাস। এই গ্যাসগুলোই পৃথিবীর বায়ুমণ্ডলকে ক্রমাগত উত্তপ্ত করে চলেছে লাস্ট সেঞ্চুরি ধরে। পার ইয়ার 0.6 ডিগ্রি সেন্টিগ্রেড হিসাবে পৃথিবীর বায়ুমণ্ডলকে উষ্ণতর করে চলেছে। এটাই হলো গ্রিন হাউস এফেক্ট। যে গ্রিন হাউসের মতন গ্যাসগুলো, যেমন আমরা ঘরের মধ্যে দেখেছিলাম যে প্লাস্টিকের চাদর, এখানে পৃথিবীর বাইরে যে চাদর, সেটা হলো গ্যাসের চাদর। কার চাদর? মিথেন, CFCN2O এবং কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের পরিমাণটাকে আমরা কম বলবো, কারণ সবথেকে বেশি পৃথিবীকে উষ্ণতর করে তুলতে পারে CFC, মিথেন। এরা কার্বন ডাই অক্সাইড দ্রুত হারে কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তোলে না। তো এই গ্যাসগুলো সাধারণত এখন বিশ্ব যে উন্নতি, এর ফলে এই গ্যাসগুলোর মধ্যে সবথেকে বেশি যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যে গ্যাস, যদি আমি এটা একটা বৃত্তাকার আকারে দেখাই, তাহলে দেখতে পাবো প্রায় 60%, আমি যদি 25 ধরি, তার মানে ধরো এত দূর হচ্ছে কার্বন ডাই অক্সাইড জনিত কারণে পৃথিবী উত্তপ্ত হচ্ছে। এটা হলো 60%। এরপরে যদি আমরা দেখি হচ্ছে মিথেন প্রায় 20, আমরা এটা ধরো 20% মিথেন কন্ট্রিবিউট করছে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য। এবার CFC, এটার পরিমাণ হচ্ছে নিয়ার অ্যাবাউট 14%। এটা হলো 14%। CFC 14%। CFC এটা হলো মিথেন, এটা হলো CO2। আর বাদবাকি যে পড়ে থাকলো 6 এবং অল্প কিছু, সেটা কন্ট্রিবিউট করছে কে? সেটা কন্ট্রিবিউট করছে N2O, নাইট্রাস অক্সাইড 6%। এই গ্রাফিক্যালি আমরা পরিমাণগত দেখলাম যে কার্বন ডাই অক্সাইড সবথেকে বেশি পরিমাণে পৃথিবীকে গরম করে রাখে, কিন্তু এটা ন্যাচারালি করে রাখে। যদি পৃথিবীতে কার্বন ডাই অক্সাইড না থাকতো, এবং এই দূষিত পদার্থগুলো তো পরে সৃষ্টি হয়েছে, নেই এগুলো ধরে নিলাম, কার্বন ডাই অক্সাইড না থাকতো, তাহলে কি হতো? পৃথিবীর উষ্ণতা কিন্তু কমেই থাকতো।
কত -18 ডিগ্রি। নর্মাল যে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে আছে 0.03%, এই কিন্তু বর্তমান এই যে 15 ডিগ্রি বা 20 ডিগ্রি উষ্ণতা মেনটেন করবার জন্য কার্বন ডাইঅক্সাইড কাজ করেছে কিন্তু উপকারী হিসাবে। কিন্তু এখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ক্রমাগত বাড়ছে, সিএফসি নির্গত বেশি হচ্ছে, মিথেন নির্গত বেশি হচ্ছে, N2O বিভিন্ন বায়ুমণ্ডলে বেশি মিশছে। ফলে স্বাভাবিকভাবে যে টেম্পারেচারটা থাকার কথা বায়ুমণ্ডলের সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, ক্রমাগত বেড়ে যাচ্ছে। এটাই হলো গ্লোবাল এবং গ্রিন হাউস এফেক্ট। বিভিন্ন গ্যাসগুলোর জন্য যে আলো পৃথিবীতে অ্যাবজর্ব করলো, সেখান থেকে ইনফ্রারেড রেডিয়েশন রিফ্লেক্ট করলো, সেটা এই গ্যাসগুলো অ্যাবজর্ব করলো, আবার পুনরায় পৃথিবীর বায়ুমণ্ডলে রিফ্লেক্ট করলো এবং ভূত্বককে উত্তপ্ত করলো। এইভাবে পৃথিবীর বায়ুমণ্ডল ক্রমাগত উষ্ণ থেকে উষ্ণতর হয়ে যাচ্ছে এবং আমাদের একসময় পৃথিবী গরম হয়ে যাচ্ছে। তো এইবার আমরা জেনে নিই এই যে গ্রিন হাউস গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্ট কী। পৃথিবী যে প্রতি ইয়ারে 0.06 ডিগ্রি হারে উত্তপ্ত হয়ে চলেছে, সেটার এফেক্ট কী? প্রথম এফেক্ট হচ্ছে কি, প্রথম এফেক্ট আমাদের খরা, বন্যা এগুলো হচ্ছে। আমরা ড্রপ, রেইন, এলনিনো এফেক্ট। এটা কি? এলনিনো এফেক্ট হচ্ছে সমুদ্রের মধ্যে যে সমুদ্র স্রোতের প্রবাহ সেটাও বদলে যাচ্ছে, বায়ু প্রবাহের দিক বদলে যাচ্ছে, সমুদ্র স্রোত এবং বৃষ্টি বেশি হচ্ছে, কোনো জায়গায় আবার বৃষ্টি কম হচ্ছে, এর ফলে সেই জায়গাটা মরুভূমিতে পরিণত হচ্ছে। এটা প্রথম এফেক্ট। 2 নম্বর এফেক্ট আমরা কি পেতে পারি? 2 নম্বর এফেক্ট পেতে পারি পোলার আইস মেল্টিং। পোলার আইস মেল্টিং, পোলার আইস এবং সেই সাথে সাথে কি মাউন্টেন আইস, মাউন্টেন গ্লেসিয়ার। মাউন্টেন গ্লেসিয়ার এবং পোলার আইস, এরা যখন ক্রমাগত গলছে, পৃথিবী উষ্ণ হচ্ছে প্রতি বছর 0.006 ডিগ্রি হারে, এরা বরফ গলে যাচ্ছে। বরফ গলার ফলে কি হচ্ছে, আমাদের হিমালয় অঞ্চলে বরফ দ্রুত গলে গিয়ে নদীতে প্রচুর জলের সৃষ্টি করছে, বন্যা, অনাহুত বন্যা, হরকা বান এগুলো ডেকে আনছে। ঠিক সেই সাথে সাথে সমুদ্রের জলস্তরও, পোলার আইস গলে গিয়ে সমুদ্রের জলস্তরও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই সমুদ্রের জলস্তর যখন বৃদ্ধি পাচ্ছে তখন আমাদের বায়োডাইভার্সিটির উপর প্রভাব পড়ছে। আমাদের বিভিন্ন ছোট ছোট দ্বীপ তারা কিন্তু ক্রমাগত জলের তলায় হারিয়ে যাচ্ছে। প্রথম এফেক্ট হচ্ছে ড্রট, রেইন এবং পোলার আইস মেল্টিং। এই দুটোই আমাদের প্রধান আমরা এফেক্ট দেখতে পাচ্ছি। এইবার আমরা এই গ্লোবাল ওয়ার্মিং রোধ করব কিভাবে? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো গ্লোবাল ওয়ার্মিং রোধ করব কিভাবে এটা জানার আগে আমরা তো এটাতে জেনেইছি যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, মিথেনের পরিমাণ বেড়ে যাচ্ছে, সিএফসির পরিমাণ বেড়ে যাচ্ছে, N2Oর পরিমাণ বেড়ে যাচ্ছে। তার মানে আমরা যদি কোনো একটা প্রিকশনারি মেজার নিতে পারি যেটা দিয়ে এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে মিশবে না বা খুব কম পরিমাণে মিশবে, এই নিয়ন্ত্রণ যদি করা যায় তাহলে কিন্তু এই যে পৃথিবীর বাইরে যে দূষিত গ্যাসের আবরণ স্তরটা সেটি তৈরি হবে না। তো প্রথম যেটা আমরা কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির কারণটাকে আমাদের প্রথমে মারতে হবে। কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির কারণ কি? এটা হচ্ছে ডিফরেস্টেশন। 1 নম্বর হচ্ছে ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন মানে আমরা বন কেটে ফেলছি। আমরা তো জানি গাছ কি করে, বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে এবং অক্সিজেন ছাড়ে। যখন গাছ কেটে ফেলছি বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। 2 নম্বর কি? ডিফরেস্টেশন, এটা একটা কারণ। 2 নম্বর কি? প্রচুর পরিমাণে ফসিল ফুয়েল। ফসিল ফুয়েল মানে কি? কোক, কয়লা বার্নিং করছি, পেট্রোল, ডিজেল, কেরোসিন, এইগুলো আমরা প্রচুর পরিমাণে পুড়াচ্ছি কলকারখানা বা আমাদের ভেহিকলসের জ্বালানি হিসেবে। এর ফলে কি দাঁড়াচ্ছে, এই যে ফসিল ফুয়েল বার্নিং করার ফলে আমাদের N2O, মিথেনও ঠিক না, বিশেষ করে N2O এবং CO2 এরা কিন্তু বেড়ে যাচ্ছে বায়ুমণ্ডলে।
3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে সিএফসি ক্রমাগত বায়ুমণ্ডলে মিশছে। সেটা কোত্থেকে মিশছে? সেটা মিশছে বিভিন্ন রেফ্রিজারেট মানে কুলিং সিস্টেম থেকে, বা বিভিন্ন রঙের কারখানা থেকে, বা প্লাস্টিকের কারখানা থেকে সিএফসি ক্রমাগত বায়ুমণ্ডলে মিশছে। তার মানে এটা হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরিগুলো, যেমন হিউম্যান পপুলেশন গ্রোথ হচ্ছে তার অন ডিম্যান্ড, এই ফ্যাক্টরিগুলো গ্রো করছে, যন্ত্রপাতিগুলো তৈরি হচ্ছে, যন্ত্রপাতিগুলো লিক করে সিএফসি বায়ুমণ্ডলে মিশছে, বায়ুমণ্ডলের উষ্ণতা পরিবর্তন হচ্ছে। আর কি? আর বিভিন্ন জৈব পদার্থ যদি আমরা একটা জায়গায় প্রচুর পরিমাণে জমিয়ে রেখে, যেটা মোটামুটি সিভিলাইজেশনের মূল ধারা শহরের আশেপাশে দেখবে প্রচুর জৈব পদার্থ কিন্তু আমরা ফেলে দিচ্ছি পুকুরের ধারে, সেই পুকুরে জলে মিশছে, জলে পড়ছে এবং মিথেন গ্যাস নির্গত হচ্ছে। তো বায়ুমণ্ডলে এই গ্যাসগুলো যখন প্রচুর পরিমাণে বিভিন্ন পদ্ধতির দ্বারা নির্গত হবে, এটা আমাদের গ্লোবাল ওয়ার্মিং ঘটাবে। তার মানে এই গ্লোবাল ওয়ার্মিং রোধ করার উপায় কি? ডিফরেস্টেশনের বিপরীত আমাদের গাছ লাগাতে হবে, মানে প্ল্যান্টিং নিউ প্ল্যান্ট, প্রচুর গাছ লাগাতে হবে। তারপরে কি? তারপরে হচ্ছে আমাদের ফসিল ফুয়েল বার্ন করা চলবে না, বিভিন্ন কমপ্লেক্স ন্যাচারাল গ্যাস, সেই গ্যাসটা যদি আমরা ব্যবহার করি, এখন সিএনজি চালিত দিল্লিতে যেমন আমাদের বাসগুলো চলে সিএনজি, তাতে কি মিথেনের পরিমাণ যেমন কমে, এর রিডাকশান ঘটবে, ঠিক তেমনি আমাদের ফসিল ফুয়েল বার্ন, কার্বন ডাইঅক্সাইড N2O, এইগুলো প্রতিরোধ হবে। তার মানে আমাদের সিএনজি চালিত কার চালাতে হবে, সিএনজি চালিত কার, এবং পেট্রোল চালিত বা কোক বার্নিং বন্ধ করতে হবে, পেট্রোল চালিত গাড়ির পরিমাণ কম চালাতে হবে। আর দেখতে হবে যে ফ্যাক্টরি থেকে যদি সিএফসি না বেরায়, তার মানে সিএফসির সাবস্টিটিউট কোনো গ্যাসের সাহায্যে কুলিং সিস্টেম মানে এসি বা ফ্রিজ চালাবার ব্যবস্থা করতে হবে, সিএফসির ব্যবহার কমাতে হবে। এটা মন্ট্রিল প্রোটোকলেই কিন্তু নির্ধারিত করা হয়েছে। তো এটা আমরা ওজোন হোলের সময় আমরা বলেছি। তো তাহলে আমরা আজকে জানলাম যে পৃথিবীতে কোন কোন গ্যাস, গ্রিন হাউস এফেক্ট কী, গ্লোবাল ওয়ার্মিং কিভাবে হয়, কেন হয়, গ্লোবাল ওয়ার্মিং রোধ করার উপায়গুলো কী কী, এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কোন কোন গ্যাস দায়ী, তার পরিমাণ কত, সেই গ্যাসগুলো কিভাবে আমরা তাদের নিঃসরণ বন্ধ করব, সেটা আমরা আজকের ক্লাসে জানলাম।